আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের অনলাইন ক্লাস নবম দশম শ্রেণী, বিষয় রসায়ন, অধ্যায় পঞ্চম। প্রথমেই উপস্থাপনায় আমার পরিচয় তোমরা দেখে নাও। আজকের অধ্যায় রসায়ন, অধ্যায় পঞ্চম, পাঠ দেখো। এখানে একটি পরমাণুর ইলেকট্রন মডেল দেওয়া আছে। এখানে এই মডেলে তোমার দেখা যায় কয়টি ইলেকট্রন আছে, 2টি, 8টি, 10টি আর একটি 11টি। তাহলে এটা কোন পরমাণু মডেল? সোডিয়াম পরমাণুর মডেল। এরপরে সোডিয়াম একটি কী ধরনের পরমাণু? দাতব পরমাণু। সোডিয়াম কী ধরনের পরমাণু? দাতব পরমাণু। এরপরে আসো, দাতব পরমাণু কি করে? দাতব পরমাণু তোমার ইলেকট্রন ত্যাগ করে। দাতব পরমাণু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। তাহলে আমরা এখানে প্রথমে সোডিয়াম পরমাণু একটা মডেল দেখলাম, এর ইলেকট্রোবিন্যাসটা দেখলাম। এটা একটা দাতব পরমাণু। এটা কি করে? সোডিয়াম সবসময় তার সর্বোচ্চ স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে। এবার এখানে একটা মডেল দেওয়া আছে, একটি পরমাণু মডেল দেওয়া আছে। এখানে আমরা ইলেকট্রন সংখ্যা গণবো, গণলে তার পরমাণু সংখ্যা বের করতে পারবো। এখানে দেখো 2টি, 8টি, 10টি, 10টি আর আছে 7টি, 17টি ইলেকট্রন আছে। তো 17টি ইলেকট্রন আছে কোন মৌলের? ক্লোরিন মৌলের। হ্যাঁ, এটা হলো কোন মৌল? ক্লোরিন মৌল। এটি হলো কোন পরমাণু মডেল? ক্লোরিন পরমাণুর মডেল। এবার আসো যে ক্লোরিন পরমাণুটা কী ধরনের পরমাণু হতে পারে? ক্লোরিন কী ধরনের পরমাণু? এটা ধাতব না অধাতব? বলো। হ্যাঁ, এটি হলো একটি অধাতব পরমাণু। ক্লোরিন কী পরমাণু? একটি অধাতব পরমাণু। তোমরা অবশ্যই লক্ষ্য করতেছো যে এখানে সোডিয়াম একটি ধাতব পরমাণু যেটা ইলেকট্রন ত্যাগ করে। ক্লোরিন হলো অধাতব পরমাণু। তাহলে অধাতব পরমাণুটা কি? আমরা সেটা বিপরীত বলতে পারি, যেটা ইলেকট্রন কী করে? গ্রহণ করে। তাহলে ক্লোরিন পরমাণু কী করতেছে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখো তোমরা এখানে কি লেখা আছে যে ইলেকট্রন গ্রহণ করে, এটি একটি অধাতব পরমাণু। আর সাধারণত ধাতব এবং অধাতব পরমাণু মিলিয়ে এটা বিক্রি হয়। এবার এসো দেখি সোডিয়াম ও ক্লোরিন পরমাণু কীভাবে ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে সেটা আমরা দেখব। এই যে একটা ইলেকট্রন ত্যাগ করলো কে? ত্যাগ করলো সোডিয়াম। ইলেকট্রনগুলো গ্রহণ করছে কে? ক্লোরিন। এই সোডিয়াম একটি পরমাণু সর্বোচ্চ থেকে যে ইলেকট্রনটি আছে এটি ত্যাগ করে এটা তৃতীয় শক্তি স্তর অষ্টপূর্ণ করেছে। আবার ক্লোরিন একটি পরমাণু তৃতীয় শক্তি স্তরে গ্রহণ করে এটাও অষ্টপূর্ণ করেছে। তাহলে এখানে দেখলাম কি সোডিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে, সোডিয়াম হচ্ছে প্লাস, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, ক্লোরিন হচ্ছে কি মাইনাস। এখন দেখো এই ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন আদান প্রদান করতেছে। এরপরে দেখো ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের ফলে কী ধরনের বন্ধন সৃষ্টি হয়? ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে কী ধরনের পরমাণু সৃষ্টি হতে পারে? আয়নিক বন্ধন। কী বন্ধন? আয়নিক বন্ধন। তাহলে ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের মাধ্যমে কোন ধরনের বন্ধন সৃষ্টি হয়? আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি? আমরা এখানে একটা ক্লাস গঠন দেখব। এখানে ক্লাসটা হলো কি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড একটি ক্লাস। তাহলে আজকের পাঠ আয়নিক বন্ধন। আজকের পাঠ কি? আয়নিক বন্ধন। আজকের পাঠ ঘোষণা হলো কি? আজকের পাঠ হলো আয়নিক বন্ধন। আজকে পাঠ শেষে তোমরা কি শিখবা? আজকে পাঠ শেষে তোমরা শিখতে পারবা ক্যাটায়ন কি তা বলতে পারবে। ধাতুসমূহ ক্যাটায়নে পরিণত হয় কেন তা বলতে পারবে। অধাতু পরমাণুসমূহ ক্যাটায়ন সৃষ্টি না করে অ্যানায়ন সৃষ্টি করার কারণ বলতে পারবে। এবার একটি চিত্র লক্ষ্য করো। এখানে পরমাণু নিউক্লিয়াসের ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন আছে কয়টি? আমরা দেখলাম প্লাস চিহ্ন আছে কয়টা? 3টা। তাহলে এখানে কয়টা প্রোটন আছে?
অবশ্যই কয়টি প্রোটন আছে বলো? 3টি প্রোটন আছে। কয়টা প্রোটন আছে? 3টি। তো নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন আছে কয়টি? এখানে দেখো নীল 3টা বৃত্ত দেওয়া আছে, সবুজ সবুজ 3টা বৃত্ত দেওয়া আছে, সবুজ 3টা বৃত্ত। তাহলে এখানে কয়টি ঋণাত্মক আধান বিশিষ্ট কয়টি ইলেকট্রন আছে? 3টি ইলেকট্রন আছে। কয়টি ইলেকট্রন আছে? 3টি ইলেকট্রন আছে। দেখো তোমরা লক্ষ্য করো 3টি। তাহলে 3টি কি পরমাণুটির আদান হিসাব 3টি প্রোটন আছে প্লাস 3টি ইলেকট্রন আছে। তাহলে প্রোটন 3টি হলো ধনাত্মক, ইলেকট্রন 3টি হলো ঋণাত্মক। তাহলে মোট আদান কি হয়? মোট আদান 0। মোট আদান কী হবে? 0। সুতরাং পরমাণুটির মোট আদান 0, সেটা হলে কী হবে? সেটা হবে নিরপেক্ষ। সেটা কী হবে? আদান নিরপেক্ষ। এবার আসো দেখো এখানে লিথিয়ামের 3টি ইলেকট্রন দেওয়া আছে। সর্বশেষ স্তরে যে একটি ইলেকট্রন আছে এটা আমরা এখানে কি দেখিয়েছি? ত্যাগ। এই ইলেকট্রন ত্যাগ করলে সেটাই কি? লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করলো। লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করলে কী হয়? 2 হবে। তো একটা ইলেকট্রন সরে গেলে সেটা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। কিসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তোমরা ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যেটা এটা লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, মানে লিথিয়াম প্লাস। এরপর আসো যে নিরপেক্ষ ধাতব পরমাণু নিশ্চয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, কারণ একটা ইলেকট্রন ত্যাগ করে। তো সেটা হচ্ছে কি? ধনাত্মক আয়ন। আবার দেখো লিথিয়াম নিচে দিয়ে দেখানো হয়েছে, লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে লিথিয়াম প্লাস, এটা হলো কি? ক্যাটায়ন। তাহলে এটা মূলটা কি? যেই মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয় তাকে আমরা ক্যাটায়ন বলি। যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয় তাকে আমরা কি বলি? ক্যাটায়ন বলে থাকি। নেক্সট, ধাতুসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তর এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে যে ধনাত্মক আয়নের সৃষ্টি হয় তাকে ক্যাটায়ন বলে। সংক্ষেপে বলে যে ধাতুসমূহ তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয় তাকে কি বলে? ক্যাটায়ন বলে। এবার আসো পর্যায় সারণীর যে 4টা তালিকাটা এখানে দেখবা, সর্ব উপরে যে ইয়েটা আছে পর্যায় সারণীর ইয়েটা দেখে না, এটা হলো বাম পাশ, এটা হলো কি? ডান পাশ। মাঝখানে কি আছে? ধাতব ধর্ম হ্রাস পায়। তো আমরা কি দেখতে পাচ্ছি? পর্যায় সারণীটা দেখতে পাচ্ছি। পর্যায় সারণী এটা 2টা পাশ, ডান পক্ষ আর বাম পক্ষ। এবার আমরা প্রশ্ন করি যে আমরা ধাতুটা কি, আমরা এটা জানবো। এবার আমরা জেনে নিই যে ধাতু কী বা কাকে বলে বা ধাতু কীরকম। আমরা জানি যেই সকল পরমাণু সর্বশেষ বা সর্বস্থ স্তরে 1, 2 ও 3টি ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে ধাতু বলে। যে সকল পরমাণু সর্বশেষ শক্তি স্তরে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকে তাকে আমরা ধাতু বলি। এখন দেখো ধাতু কোনগুলো হতে পারে? যেমন সোডিয়ামের সর্বশেষ স্তরে 1টি আছে, ম্যাগনেসিয়ামের সর্বশেষ স্তরে 2টি ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়ামের সর্বশেষ স্তরে 3টি ইলেকট্রন আছে। তাহলে এগুলো কি? এগুলো হলো কি? ধাতু। এগুলো কি? ধাতু। তাহলে আমরা কি দেখতে পারি? এগুলো কি? ধাতু, কারণ এর সর্বস্থ স্তরে 3টি করে ইলেকট্রন আছে। এবার জেনে নেওয়া যাক তাহলে অধাতু কী বা কোনগুলো। অধাতু কী বা কোনগুলো? আমরা জানি যে সকল পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 5, 6 ও 7টি ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে আমরা অধাতু বলি। আবার বলছি, যে সকল পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 5, 6 ও 7টি ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে আমরা কি বলি? অধাতু বলি। এখানে দেখো অধাতু কোনগুলো? অধাতু দেখো এখানে ফসফরাস, সালফার, ক্লোরিন। ফসফরাস, সালফার, ক্লোরিন, কারণ এই সর্বশেষ স্তরে 5টি ইলেকট্রন আছে, সালফার আছে 6টা, ক্লোরিন আছে 7টা। তাহলে এগুলো কি? অধাতু। এগুলো কি? অধাতু। যে সকল মূলের সর্বশেষ স্তরে 5, 6, 7টি ইলেকট্রন বিদ্যমান থাকে সেগুলো কি? অধাতু। তাহলে আমরা পর্যায় সারণী থেকে ধাতু ও অধাতু সম্পর্কে জানতে পারলাম। এবার আকার হ্রাস পায় কীভাবে? দেখো
এখানে দেখো সোডিয়াম সবচেয়ে বড়, তারপরে দেখো ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ফসফরাস, তারপর সালফার, তারপর ক্লোরিন। এখানে একটা জিনিস দেখো, আকার হ্রাস পায় কীভাবে? যেখানে সোডিয়ামের সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন আছে কিন্তু এর শক্তি স্তর হলো তৃতীয়, ক্লোরিনের ম্যাগনেসিয়ামের সর্বশেষ স্তরে দুটি ইলেকট্রন আছে এর শক্তি স্তর হলো তৃতীয়, অ্যালুমিনিয়ামের সর্বশেষ স্তরে তিনটি সর্বশেষ স্তরে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আছে তিনটি, এও তৃতীয় শক্তি স্তর পর্যন্ত বিদ্যমান। ফসফরাসের সর্বশেষ স্তর আছে 5টি, এও তৃতীয় শক্তি স্তর বিদ্যমান। সালফার আছে 6টা, এটাও তৃতীয় শক্তি স্তর পর্যন্ত আছে। এবং ক্লোরিন আছে 7টি, এটাও তৃতীয় শক্তি স্তর পর্যন্ত আছে। এটা আকার হ্রাস পায় কীভাবে? বাম থেকে ডান দিকে যখন যাবে, বাম থেকে কোনো মৌল যখন ডান দিকে যাবে তখন তার আকার বৃদ্ধি পাবে। আয়নিক শক্তি হ্রাস পায়, আকার বৃদ্ধি পায়। আয়নিক শক্তি হ্রাস পায় কেন? আকার বৃদ্ধি পায়। আয়নিক শক্তি হ্রাস পায় এবং আকার বৃদ্ধি পায়। কোনো মৌল যখন পর্যায় সারণীতে ডান দিক থেকে বাম দিকে যত যাবে তখন এর আকার কী পাবে? বৃদ্ধি পাবে, আর আয়নিক শক্তি হ্রাস পাবে। আকার বড় হওয়ার কারণে ধাতুগুলো সর্বশক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে থাকে এবং নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কম হয়। এবার দেখো, সোডিয়ামের সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন সরে গেছে, একটি ইলেকট্রন সরে গেছে। এখন একটি ইলেকট্রন সরলে একটা নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, নিশ্চয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, মানে সোডিয়াম প্লাস। তাহলে সামান্য পরিমাণ শক্তি প্রয়োগ করলে ধাতুসমূহ তার সর্বশক্তি স্তর এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে কাছাকাছি নিশ্চয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করে ক্যাটায়নে পরিণত হতে পারে। এই কারণে ধাতুগুলো মূলত ক্যাটায়ন হিসাবে চিহ্নিত হয়, ক্যাটায়ন সৃষ্টি করে। এবার আসো, তোমাদের কাজ যে সোডিয়াম পরমাণু কীভাবে ক্যাটায়নে পরিণত হয়। কারণ সোডিয়াম পরমাণু তার সর্বশেষ স্থিত থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়ন আয়নে পরিণত হয়। ধনাত্মক আধান বিশিষ্ট চার্জ হলো ক্যাটায়ন। আবার পর্যায়সারণীর দিকে লক্ষ্য করো, ডান থেকে বামে। এবার বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় আকার হ্রাস পায়। বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে কী হয়? আকার হ্রাস পায়। এটা হলো অধাতুর বেলা। দেখো, অধাতু সমূহের আকার ছোট হয় কেন? ইলেকট্রনের আসক্তির মান বৃদ্ধি পায় আর আকার ছোট হয় কেন? কারণটা হলো, দেখো, অধাতুসমূহ সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে খুব কাছাকাছি এবং ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস আকর্ষণ অনেক বেশি থাকে। এই জন্য ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। এবার দেখো, বেশি শক্তির প্রয়োজন। ক্লোরিনের সর্বশেষ স্তরে 7টি ইলেকট্রন বিদ্যমান আছে, আর এখান থেকে একটি ইলেকট্রন সরাতে গেলে সবচেয়ে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। অধাতু পরমাণুসমূহের ক্যাটায়ন সৃষ্টি না করার কারণ এটা, কারণ তারা ক্যাটায়ন কেন সৃষ্টি করে না? কারণ তাদের সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন সরাতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আর কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যা সাধারণ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে পাওয়া যায় না। এই কারণে অধাতুসমূহ সাধারণ ধনাত্মক আধান তথা ক্যাটায়ন তৈরি করে না। আবার বলছি, দেখো, যে অধাতু পরমাণুসমূহের ক্যাটায়ন সৃষ্টি করে না কেন? এর কারণটা হলো, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যা সাধারণ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পাওয়া সম্ভব না। এই কারণে অধাতুসমূহ সাধারণ ধনাত্মক আধান তথা ক্যাটায়ন তৈরি করে না। এবার আসো, ক্লোরিন সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, কারণ অধাতু পরমাণুসমূহ সহজে একটি ইলেকট্রন গ্রহণ করছে। তোমরা দেখো, এই ক্লোরিন যেহেতু ইলেকট্রন গ্রহণ, ক্লোরিন হলো মাইনাস, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে সর্বশেষ অষ্টক পূর্ণ করে এটা আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এই জন্য ক্লোরিন কী হয়? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস আর্গন, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, যেমন নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন, আর্গন ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এই জন্য ক্লোরিন কী হয়? মাইনাস। অ্যানায়নের সৃষ্টি, আর আমরা জানি অ্যানায়ন কি? ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুকে অ্যানায়ন বলে।
অধাতুর সময় তাদের সর্বশক্তি স্তর এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার মাধ্যমে যে ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় তাকে কী বলে অ্যানায়ন বলে। সংক্ষেপে বলে ঋণাত্মক চার্জবিষ্ট পরমাণুকে অ্যানায়ন আর ধনাত্মক চার্জবিষ্ট পরমাণুকে ক্যাটায়ন বলে। ইলেকট্রন গ্রহণের ফলে যে আয়নের সৃষ্টি অ্যানায়নের সৃষ্টি, ইলেকট্রন গ্রহণের ফলে এদের নিউক্লিয়াসে অবস্থান ধনাত্মক প্রোটন সংখ্যার চেয়েও ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন সংখ্যা বেশি হয়, ফলে সামগ্রিকভাবে অধাতব পরমাণুসমূহ ঋণাত্মক আধান বিশিষ্ট হয়। এভাবেই অ্যানায়নের সৃষ্টি হয়। প্রশ্ন হলো অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয়। ক্লোরিন পরমাণুটি আধান হিসাব করে দেখা যায় যে ক্লোরিন পরমাণুতে 17টি প্রোটন আছে, মানে ক্লোরিন 17 প্লাস। যেমন ক্লোরিন কী করে আয়নিক বন্ধন সৃষ্টি করে কীভাবে, ক্লোরিন সোডিয়াম থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে, একটি ইলেকট্রন গ্রহণে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, তো সোডিয়াম সর্বশেষ স্তরে একটি ত্যাগ করে অষ্টক পূর্ণ করে আর নিয়নের একটি বিন্যাস অর্জন করে। ক্লোরিন আবার একটি ইলেকট্রন গ্রহণ করে আর্গনের একটি বিন্যাস অর্জন করে। এভাবে তারা আয়নিক বন্ধন সৃষ্টি করে। চিত্রের দিকে তাকাইলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, তাহলে যোগটা করলে বিক্রিয়াটা লক্ষ্য করলে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস ইকুয়াল সোডিয়াম ক্লোরাইড। এভাবেই তারা আয়নিক বন্ধন সৃষ্টি করে। নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জনের লক্ষ্যে ধাতব পরমাণুসমূহ ইলেকট্রন ত্যাগ করে পরমাণু ধনাত্মক আয়নে এবং অধাতব পরমাণুসমূহ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। সংক্ষেপে বলে যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বলে। আর যে সকল যৌগের এই ধরনের বন্ধন গঠিত হয় তাকে কি বলা হয়, আয়নিক যৌগ। যে সকল যৌগের বেলায় এই বন্ধন গঠিত তাকে আয়নিক যৌগ বলা হয়। অনুরূপভাবে তোমরা দেখো এখানে কিন্তু তোমার সর্বশেষ দুইটি ইলেকট্রন বিদ্যমান আছে, এখানে দুইটি ইলেকট্রন বিদ্যমান আছে। সর্বশেষ এরা দুইটি ইলেকট্রনকে ছেড়ে দিবে, ছেড়ে দিলে কি হয়, এখানে তোমার অক্সিজেনের পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ম্যাগনেসিয়াম তোমার দুটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তৈরি ম্যাগনেসিয়াম 2 প্লাস, অক্সিজেন দুটি ইলেকট্রন গ্রহণ করছে, অক্সিজেন 2 মাইনাস। এভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তারা দেখো ম্যাগনেসিয়াম পরমাণু ইলেকট্রন আর অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তারা আয়নিক বন্ধন গঠন করে, ম্যাগনেসিয়াম অক্সাইড অণু গঠন করছে। বিক্রিয়াটা দেখে নাও। এবার তোমরা সবাই একত্রে কাজটি করবা, যেটা হলো লিথিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ ব্যাখ্যা করো। লিথিয়ামের সর্বশেষ স্তর দেখো, লিথিয়াম সর্বশেষ স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান হয়, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। এভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিন্তু আয়নিক বন্ধন গঠিত হয়। এটা দলগতভাবে তোমাদের করে নিবা। এবার তোমাদের কাছে কিছু প্রশ্ন রাখা যাক। ধাতু কি, তারপর অধাতু কি, ক্যাটায়ন কি, অ্যানায়ন কাকে বলে, আয়নিক বন্ধন কাকে বলে। গুড, তোমাদের সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবার বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজ হলো ক্লোরিন পরমাণু ক্যাটায়ন সৃষ্টি না করে অ্যানায়ন সৃষ্টি করে কেন, ব্যাখ্যা করো। 2, ম্যাগনেসিয়াম অক্সাইড অণুতে কী ধরনের বন্ধন বিদ্যমান বিশ্লেষণ করো। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি এর আগে তোমাদের বলে দিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।